এবার আসছে প্রিমিয়ার প্রো সিক্রেট সেটিংস। প্রিমিয়ার প্রোতে আমি কিছু সেটিংস ব্যবহার করে থাকি যেগুলা আমার কাজের জন্য অনেক বেশি সুবিধাজনক হয়। আমি যদি প্রিমিয়ার প্রো ওপেন করি, সেটিংস বলতে আসলে ইন্টারফেস, ঠিক আছে। প্রিমিয়ার প্রোর ইন্টারফেসটা আমি একটু নতুন করে সাজিয়ে নিই, যেটা আমাকে অনেক বেশি ওয়ার্ক স্পেস দেয় এবং কাজে অনেক সুবিধা হয়। এক্ষেত্রে আমাদের টাইমলাইনটা একটু বড় করার প্রয়োজন। আমাদের এখানে ইফেক্ট কন্ট্রোল, এটা আমাদের প্রয়োজন হবে খুব বেশি পরিমাণে। লুমেট্রি স্কোপস, এটা আমাদের প্রয়োজন খুব একটা হবে না, এটা যদি পরে প্রয়োজন হয় আমরা নিয়ে আসবো। এটাকে আমরা আপাতত ক্লোজ প্যানেল করি। সোর্স, এটাকে আমরা ক্লোজ প্যানেল করি, এটাও আমাদের আপাতত প্রয়োজন নেই। আমার যেগুলো এখন প্রয়োজন নেই সেগুলো আমি ক্লোজ প্যানেল করে দিব। অডিও ক্লিপ মিক্সচার, এটাও আমাদের আপাতত এখন প্রয়োজন নেই, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। কেন এগুলো ক্লোজ করছি আমরা সেটা একটু পরে দেখতে পাবো। আপনাদের যদি এই উইন্ডোটা না থাকে, আমি আবারও বলছি, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস ইফেক্ট এটা সিলেক্ট করলে আপনাদের এই উইন্ডোটা চলে আসবে। আগের ক্লাসে আমি বলে দিয়েছি। এখন আমি আমার প্রজেক্ট ফাইলের এই ট্যাবটাকে ধরে, এই ঠিক প্রজেক্ট লেখার উপর ট্যাবটাকে চেপে ধরে মাউস দিয়ে এই পাশে, এই ইফেক্ট কন্ট্রোলের পাশে, মানে এটা যখন ব্লো হবে, এখানে না কিন্তু বা এখানে না কিন্তু, এগুলো জায়গায় রাখলে কিন্তু হবে না। এই ইফেক্ট কন্ট্রোলের এখানে এনে ছেড়ে দিব, ঠিক আছে। মিডিয়া ব্রাউজার, এটা আমাদের দরকার নেই, যেহেতু আমরা এখানে ডাবল ট্যাপ করে ফাইল ইম্পোর্ট করছি, এটা আমাদের দরকার নেই। এটা আমি ক্লোজ প্যানেল করে দিব। এই যে টুলসগুলো দেখছেন, এই টুলসের এটাকে আমি আস্তে করে গ্র্যাব করে এখানে বড় করে দিব। এই টুলসগুলো কি, এগুলো আমরা পরে দেখব, টুলসগুলো অবশ্যই লাগবে। এখন এখানে ইফেক্টস আছে, এই ডান সাইডে আসি, ইফেক্টস প্যানেল। ইফেক্টস প্যানেলটা আমাদের লাগবে। এটাকেও ঠিক একইভাবে মাউস দিয়ে চেপে ধরে এনে এখানে ছেড়ে দিব। এটা আমরা পরে সাজাচ্ছি, এখানে পরে বলছি কি আছে। এসেনশিয়াল গ্রাফিক্স, এটা লাগবে, এটা হচ্ছে টেক্সটের জন্য বা লোয়ার থার্ড যেটাই বলেন সেগুলোর জন্য এটা লাগবে। এটাকেও চেপে ধরে আমরা গ্র্যাব করে এখানে ছেড়ে দিব। সবগুলো কিন্তু এক জায়গায় রাখছি আমি। এসেনশিয়াল সাউন্ডস, এটা লাগবে, একইভাবে এটাকেও এনে এখানে, আবারও বলছি এখানে না, এখানে না, এখানে বা এরকম কোনো কিছুতে না, তখন কিন্তু আপনার পুরো উইন্ডোটা চেঞ্জ হয়ে যাবে। এই ঠিক এইটা যখন ব্লু হবে এখানে এনে ছেড়ে দিব। লুমেট্রি কালারটা লাগবে, একইভাবে আমরা এখানে এনে রেখে দিলাম। লাইব্রেরিজ প্রয়োজন নেই, ক্লোজ প্যানেল। মার্কার্স আপাতত প্রয়োজন নেই, এখানে ক্লিক করে যে তিনটা বাটন দেখছেন সবগুলো একই, ক্লোজ প্যানেল। হিস্টোরি, এটাও আমাদের আপাতত প্রয়োজন নেই, ক্লোজ প্যানেল। ইনফো, ক্লোজ প্যানেল। দেখুন আপনাদের টাইমলাইনটা অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে অডিও লেভেল মিটার, এটা এত বড় দরকার নেই। আমাদের মূল প্রয়োজন টাইমলাইনটাকে বড় করা। এখানে চেপে ধরে আমরা এটাকেও একটু বড় করে নিই, আমাদের প্রিভিউ প্যানেল এত দরকার নেই, ঠিক আছে। এখন হলো কি, আপনাদের এখানে যতগুলো লেয়ারই রাখেন না আপনি, প্রত্যেকটা আপনার এখানে আমি যখন উপরে নিব তখন কিন্তু একটা করে লেয়ার বাড়ছে। একটার উপর আরেকটা ভিডিও যখন রাখবেন আপনি, প্রয়োজন হবে যখন, বা একইভাবে অডিও নিচে যখন আরেকটা রাখবেন তখন এইভাবে বড় হবে। আর কিভাবে বড় করতে হয় সেটা আমি বলে দিয়েছি। অল্টার বাটন প্রেস করে ধরে রেখে এইখানে মাউসটা এখানে নিয়ে এসে মাউস হুইল ঘোরালে পরে আপনার এটা বড় হয়ে যাবে, প্রত্যেকটা ক্ষেত্রেই তাই, ঠিক আছে। ছোট বড় একইভাবে করতে পারবেন আপনি, এগুলো ছোট বড় যেভাবে খুশি আপনি করতে পারেন, ঠিক আছে। আমাদের এত বড় প্রয়োজন নেই আসলে, এটাই শুধু বড় প্রয়োজন, বাদ বাকিগুলো এত বড় প্রয়োজন নেই, কিন্তু অডিওর ক্ষেত্রে প্রয়োজন হবে। আচ্ছা, এখানে দেখে আমরা প্রজেক্ট মেক্স মি, এটা হচ্ছে আমাদের সেই যে প্রথমে বলেছিলাম প্রজেক্ট যেখানে সবকিছু থাকবে। এটাও এখন দেখুন কত বড় হয়ে গেছে, থাম্বনেলগুলো আপনি বড় করে দেখতে পারবেন ইচ্ছা করলে। ইফেক্টে কাজ আসলে ইফেক্টে কাজ করব, এসেনশিয়াল গ্রাফিক্সে কাজ। আমরা ইফেক্ট কন্ট্রোলটাকে এ পাশে নিয়ে আসি, ইফেক্টের পাশে নিয়ে আসি। প্রজেক্টটাকে সবার শেষে রাখি, এখানে চেপে ধরে এভাবে টেনে এনে ছেড়ে দেই, যেটা প্রয়োজন যেভাবে। ইফেক্ট কন্ট্রোলস, এসেনশিয়াল গ্রাফিক্স, এসেনশিয়াল সাউন্ডস, লুমেট্রি কালার, এটা হচ্ছে কালার গ্রেডিং এর জন্য, এটা হচ্ছে সাউন্ড এডিটিং এর জন্য, আর এটা হচ্ছে আপনাদের প্রজেক্ট ফাইল। ব্যাস, এবার কন্ট্রোল এস দিলে আপনার প্রজেক্টটা সেভ হয়ে গেল। ঠিক এইভাবে আমি এটাকে সাজিয়ে নিই আমার কাজের সুবিধার্থে। আপনি এটা সাজিয়ে দেখুন, মানে এটা একটা গেম চেঞ্জার, ঠিক আছে। আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনার কাজের মানে দক্ষতা কত বৃদ্ধি পাবে শুধুমাত্র এই ইন্টারফেসটা ইউজ করলে। এটা আমি নিজে থেকে মানে করে শিখেছি অনেকবার কাজ করার সময়, যে এইভাবে ইন্টারফেসটা যদি আমি সাজিয়ে নেই
আমার কাজটা অনেক সোজা হয়ে যায়। ব্যাস, সেভ করে আমরা সেভ তো করেছি। এখন আমাদের পরের একটা টপিক আছে যেটাকে বলা হচ্ছে, আচ্ছা 1984টা কেটে দেই, যেটাকে বলা হচ্ছে জিপিইউ সেটিংস। গ্রাফিক্স কার্ড যদি থেকে থাকে তখন আপনারা এডিটের মধ্যে ঢুকে ফাইলের মধ্যে ঢুকে প্রজেক্ট সেটিংসে যাবেন, এরপর জেনারেলস। এখানে দেখবেন আপনার একটা অপশন আছে রেন্ডারার। আপনাদের যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে এই কুডা কোডটা ইউজ করবেন, আর যদি আপনার গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে আপনাদের ডিফল্ট এটা থাকবে, মার্কুরি প্লেব্যাক ইঞ্জিন সফটওয়্যার অনলি। মানে এটা শুধুমাত্র সফটওয়্যার দিয়ে আপনার ভিডিওটাকে রেন্ডার করবে, যেটা একটু ল্যাগি, এবং যদি পিসি না থাকে, মানে খুব ইঞ্জিনটা শক্তিশালী না হয়, তাহলে কিছুটা একটু ল্যাগ করবে আপনার। এটা খুবই স্বাভাবিক। আমি যত স্মুথলি কাজ করবো আপনারা হয়তো তত স্মুথলি কাজ করতে পারবেন না। আর যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে কুডা কোর মার্কুরি প্লেব্যাক ইঞ্জিন জিপিইউ অ্যাক্সিলারেশন, মানে গ্রাফিক্স কার্ড যেটা এটা আপনাকে অ্যাক্সিলারেট করবে, এটাকে সিলেক্ট করে রাখবেন সব সময়। ঠিক আছে, জাস্ট এই সেটিংসটা আপনার গ্রাফিক্স কার্ডের সেটিংস, এটা আপনাকে রেন্ডারিংয়ে এবং অন্যান্য ক্ষেত্রে অনেক বেশি সুবিধা দেবে। ব্যাস, ওকে করে আবার কন্ট্রোল এস, মানে আপনারা কন্ট্রোল এস সবসময় দিতেই থাকবেন। যখন প্রিমিয়ার প্রোতে কাজ করবেন কন্ট্রোল এস মানে মিস করা যাবে না। এটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো, যদি আপনার থাকে, এটাকে কি বলে, আপনার কারেন্ট চলে গেলে যদি আপনার এক্সট্রা পাওয়ার ইউনিট থাকে, সেটা পাওয়ার সাপ্লাই কোনো ইউনিট থাকে যেটা আপনার কারেন্ট চলে গেলে ব্যাকআপ দিতে পারবে, সেটা আলাদা কথা। কিন্তু তারপরেও আপনার কন্ট্রোল এস দিতেই থাকবেন। যদি কখনো ক্র্যাশ করে, মানে প্রিমিয়ার প্রো খুব র্যান্ডমলি ক্র্যাশ করতে পারে। আমার একটু আগে রেকর্ড করতে যেয়ে মানে এটা ক্র্যাশ করেছিল, আমি চিন্তা করছিলাম প্রথম থেকে রেকর্ড করতে হয় কিনা, কিন্তু প্রিমিয়ার প্রো খুব বেশি পরিমাণে ক্র্যাশ করতে পারে। এই জন্য আপনারা কন্ট্রোল এস মানে সেভ, এটা সবসময় করতে থাকবেন, এটা মানে কখনোই মিস করা যাবে না। ঠিক আছে, আমরা এটা কেটে দিয়ে বের হচ্ছি। এরপর আসছে আইডিএম ও হ্যান্ডব্রেক কেন জরুরি। এই দুটা সফটওয়্যার, আইডিএম এবং হ্যান্ডব্রেক। আইডিএম হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটা হচ্ছে আইডিএম। ঠিক আছে, এটা হচ্ছে আইডিএম, এটা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এটা যদি আপনি ইনস্টল করা থাকে পিসিতে, তাহলে আপনি যে কোনো কিছু ডাউনলোডে অনেক অ্যাক্সিলারেশন পাবেন, অনেক গুণ দ্রুত গতিতে আপনার এটা ডাউনলোড হবে, যেটা রেগুলার ডাউনলোডের ক্ষেত্রে অনেক বেশি সময় নেবে, এবং অনেক জায়গায় আপনার অনেক কিছু ডাউনলোড করা যায় না, যেটা আইডিএম দিয়ে করা সম্ভব। আর আইডিএম আসলে ফ্রি না, আইডিএম আপনাকে পারচেস করতে হবে। এটা ওয়ান টাইম পারচেস, আপনার বিভিন্ন ফেসবুক পেজে বা বিভিন্ন জায়গায় সেল করে থাকে, যেগুলো যারা 1200 থেকে 1500 টাকা পর্যন্ত নেয়। ওয়ান টাইম পারচেস, এটা সারা জীবনের জন্য আপনি ইউজ করতে পারবেন, আপডেটও করতে পারবেন। আর যদি ক্র্যাক ইউজ করেন সেক্ষেত্রে সম্পূর্ণ আপনাদের দায়িত্ব ইউজ করবেন। এখানে আমরা ক্র্যাক নিয়ে কোনো কথা বলবো না। আইডিএম ক্র্যাক পাওয়া যায় অহরহ, অনেকে বেশিরভাগই ক্র্যাকই ইউজ করে। তবে ক্র্যাকে ওই যে বললাম অনেক ভালনারেবল থাকে পিসি, অনেক ভাইরাস আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, অনেক ল্যাগ করবে, আপডেট নেবে না, বিভিন্ন রকম সমস্যা থাকে। আর হ্যান্ডব্রেক হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যার। হ্যান্ডব্রেক আপনার মানে আপনি হ্যান্ডব্রেক ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে ফ্রি একটা সফটওয়্যার। এটা একটা ভিডিও কনভার্টার, ভিডিও বলতে পারেন, অডিও বলতে পারেন, সবকিছুই বলতে পারেন। আমরা আপডেট আসছে, আপডেট আমি করে নিব। এইটা হচ্ছে একটা কনভার্টার। আপনার প্রিমিয়ার প্রোতে অনেক ভিডিও সাপোর্ট করে না, যেমন এমকেভি ফাইল আপনার প্রিমিয়ার প্রোতে সাপোর্ট করে না, আফটার এফেক্টসে সাপোর্ট করে না। এটাকে তখন আপনি এখানে নিয়ে এসে, আমি একটা MP4 ফাইলে আমি দেখাই যে আসলে কিভাবে করতে হয়। এখানে সরাসরি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে এখানে ছেড়ে দিবেন, এটাকে সেটিংসটা দিবেন, একই থাকবে, এগুলো সবই থাকবে। এটাকে আপনার যত ফাস্ট দিবেন তত কোয়ালিটি লো হবে, কত পিক্সেলে করবেন সেটা ডিপেন্ড করছে। আপনি মোটামুটি হাই কোয়ালিটি 1080p 30 fps এ করলে পরে এনাফ। এটা যদি আপনি 24 fps এ কাজও করে থাকেন সেটা তো সমস্যা নেই, এটা 30 fps এ এনাফ। সুপার হাই কোয়ালিটিও দিতে পারেন, এটা আরেকটু বেশি সময় নেবে। আমি সুপার হাই কোয়ালিটিতেই করি। ব্যাস, এখানে এসে এটা সিলেক্ট করবেন, আর কিচ্ছু নাড়ার দরকার নাই। এখানে ব্রাউজে করে কোথায় আপনার ডেস্টিনেশন থাকবে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আপনি যে এখানে সেভ করতে চান সেখানে সেভ করে দিবেন, তারপর স্টার্ট এনকোড। ব্যাস, এটা আপনার এনকোড হতে শুরু করবে। আমার এটা এনকোড করছে, এটা যদিও আমার MP4 ফাইল বা TS ফাইল যেটাই হোক। আপনি এটাকে যদি MKV ফাইল হয় আপনি এটাকে কনভার্ট করে
তখন ইউজ করতে হবে। তখন এমকেভি ফাইলগুলো আপনার প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস কোনটাতে সাপোর্ট করে না। এটা গেল আপনার হ্যান্ডব্রেক, এটা আপনি খুব ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এটা আমি দেখিয়ে দেই। HANDBRAK হ্যান্ডব্রেক, ব্যাস ইন্টার দিবেন, হ্যান্ডব্রেক ডাউনলোডস অপশন চলে আসবে গুগলে। এই যে 64 বিট, এটা আপনি ক্লিক করলে পরে অটোমেটিক ডাউনলোড এটা শুরু হয়ে যাবে হ্যান্ডব্রেক। এই সফটওয়্যারটা এরপর আপনারা সহজে ইনস্টল করে নিতে পারবেন। এটা এই যে ডাউনলোড শেষ, আমার যদি আপডেট আসছে আমি এটা ইনস্টল করে নিব। ইনস্টল করেই দেখিয়ে দেই। এটা যেহেতু আমার আছে, এই যে অলরেডি ইনস্টলড আছে প্রিভিয়াস ভার্সন, এটা প্রথমে আনইনস্টল হবে, এরপর ইনস্টল হবে। আর যদি আপনারা প্রথমে ইনস্টল করেন সেক্ষেত্রে আপনার প্রথমে ডিরেক্ট ইনস্টল হয়ে যাবে, সমস্যা নেই। ব্যাস হ্যান্ডব্রেক আমার ইনস্টলেশন শেষ। এই হ্যান্ডব্রেক যখন আপনি ওপেন করতে যাবেন তখন আপনার একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। এটা আসলে খুবই ছোট একটা সফটওয়্যার, কিন্তু আলাদা একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটা হচ্ছে উইন্ডোজ ডেস্কটপ রানটাইম 6.0.26। এটাও আমি আপনাদের প্রোভাইড করে দিব, বা ইন্টারনেট থেকে এটা ডাউনলোড করতে পারবেন। উইন্ডোজ ডেস্কটপ রানটাইম, উইন্ডোজ ডেস্কটপ রানটাইম 6 লিখলে পরেই এই যে এটা চলে আসবে। 6.0.5 আছে এখানে, 0.26, এটাই ডাউনলোড করতে পারেন মাইক্রোসফটের ওয়েবসাইট। এটাও ফ্রি। ব্যাস এটা আপনি এই যে উইন্ডোজের জন্য 64 এটা আপনি ডাউনলোড করে দিবেন। এই যে ডিরেক্ট ডাউনলোড 198 মেগাবাইটের। আমার যতদূর সম্ভব 0.26 ডাউনলোড করা আছে, এটাও আমার প্রয়োজন হবে, আমি ডাউনলোড করেই রাখি। আপনার পুরাতন ভার্সন থাকলেও এটা সমস্যা নেই, এটা আপনার রান হবে। এটাও ডিরেক্ট আপনি জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল করবেন। আপনি দেখিয়ে দেই আমি .NET ফ্রেমওয়ার্ক এই যে SDK, এটাও ডিরেক্ট ইনস্টল করে ফেলবেন। এটা ছাড়া আপনার হ্যান্ডব্রেকে কোনো কাজ করতে পারবেন না, এটা আপনাদের প্রয়োজন হবে। আমি চেষ্টা করব আপনাদের এই সফটওয়্যারগুলো প্রোভাইড করে দেওয়ার। IDM আমি প্রোভাইড করতে পারবো না, যেহেতু IDM এর লাইসেন্স একজনের একটা হয়। সেক্ষেত্রে আমার IDM যেটা পারচেস করা আছে সেটা আমার মানে নিজস্ব ইমেল দিয়ে পারচেস করা, ওটা আমি প্রোভাইড করতে পারবো না। ওটা আপনাদের নিজস্ব দায়িত্বে, নিজের দায়িত্বে ওটা ডাউনলোড করে নিতে হবে। তারপরে এটা গেল আমাদের কনভার্টার এবং IDM। এরপর আসছে আমাদের অ্যাডোবি সব সফটওয়্যারই শিখতে হবে কি না। আমাদের অ্যাডোবি সব সফটওয়্যার শিখতে হবে কিনা, দেখুন আমাদের অ্যাডোবির মূল কাজ প্রিমিয়ার প্রোতে এবং আফটার ইফেক্টসে। অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা আমাদের পুরোটাই শিখতে হবে। আফটার ইফেক্টস আমাদের জাস্ট আমরা সারফেস লেভেলে শিখব, কিছুটা মানে মোশন গ্রাফিক্স বা অন্যান্য কিছু আমরা হাত দিব, কিছু ক্যামেরা কাজ দেখব, বা কিছু কি বলে এটা প্লাগইনস বা অন্যান্য কিছু দেখবো আর কি। অ্যাডোবি আফটার ইফেক্টসে আমরা হাত দিব না তা না। অ্যাডোবি আফটার ইফেক্টসে অনেক কাজই করা সুবিধাজনক, যেটা প্রিমিয়ার প্রোতে করা যায় না। আবার অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আপনি সব কাজ করতে পারবেন যেগুলা আপনি আফটার ইফেক্টসে করতে গেলে অনেক ঝামেলা হবে, অনেক বেশি লেয়ার হয়ে যাবে। অত লেয়ার নিয়ে সাধারণত কাজ করা সম্ভব হয় না। আর অনেক সহজে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কাজ করা যায়, যেটা আফটার ইফেক্টসে সম্ভব না। আফটার ইফেক্টস মূলত মোশন গ্রাফিক্স বা স্পেশাল ইফেক্টের জন্য, ওটা এডিটিং সফটওয়্যার না আসলে, মানে রেগুলার টাইমলাইন এডিটিং বেসড যেটাকে বলে ওটা না, যেটা আপনার দাভিঞ্চি রিজলভ বা ফাইনাল কাট প্রো এগুলা আপনার টাইমলাইন বেসড ইফেক্ট, টাইমলাইন বেসড এডিটিং প্যানেল। আর এরপর আসছে হচ্ছে অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ আপনাকে আমি শিখাবো না। অ্যাডোবি ফটোশপ আপনি কিছুটা জানতে পারবেন ইন্টারনেট দেখে, যে কিভাবে আপনার থাম্বনেলটা মেক করতে হয়, কিভাবে আপনি মানে একটা ইমেজকে কিছুটা কোয়ালিটি এনহ্যান্স করতে পারেন, বা ইমেজকে ইলাবোরেট যখন করতে হবে আপনাকে প্রচুর ইমেজ ব্যবহার করতে হবে ভিডিওর মধ্যে। অনেক বেশি ইমেজের কাজ থাকে, যেটা আপনার ভিডিওতে ফেয়ার ইউজ পলিসিতে থাকলেও অনেক সময় কপিরাইটের সমস্যা হয়। এই জন্য এটা আমাদের পরের টপিক আছে। এই জন্যে অ্যাডোবি সফটওয়্যারের আপনার ফটোশপটা কিছুটা শিখতে হবে। আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর ইমেজ। ভেক্টর ইমেজ যখন আপনার পিএনজি ফাইলগুলোর কাজ করতে যাবেন, বা অনেক কিছু আছে যেগুলো ইলাস্ট্রেটরে হালকা কিছু জানা প্রয়োজন।
আমি চেষ্টা করব এই বেসিকটা আপনাদের জানানোর, একদম বেসিক যেটা না হলেই না, ওটা আপনাকে আমরা দেখিয়ে দিব। আর বাদ বাকি অ্যাডোবি সফটওয়্যারগুলো সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। অ্যাডোবি অ্যানিমেশন করার জন্য, অ্যাডোবি লাইটরুম ছবি এডিট করার জন্য, এগুলো যদি আপনি নিজে থেকে শিখতে পারেন খুব ভালো, আপনার না হলে কোনো দরকার নাই। তখন সব সফটওয়্যারে একজন মানুষকে শিখতে হবে, অত কিছু মাথায় রাখতে হবে এমন কোনো কথা নেই। তবে একটার সাথে আর একটা এত বেশি রিলেটেড যে আপনি মানে কিছু এক বছর খানেকও যদি কাজ করেন বা 6 মাসও যদি কাজ করেন, আসলে আপনি দেখবেন যে আপনার হাতের নাগালে সবগুলো সফটওয়্যারই চলে আসছে। ঠিক আছে, প্রথমে খুবই কঠিন লাগবে, ইন্টারফেস দেখে মনে হবে আল্লাহ আমি পাগল হয়ে যাচ্ছি, এটা কি, এগুলো এত টুলস কেন, অমক তমক। কিন্তু যখন আপনি মানে ইন ডেপথ একটু ডুব দিবেন, তখন আপনার সবকিছুই অনেক সোজা হয়ে যাবে। এরপর আসছে কোন কোন সাবস্ক্রিপশন আমাদের নিতে হবে। এইটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপর। আমি দুটো একবারে কভার করি, ফেয়ার ইউজ পলিসি এবং কোন কোন সাবস্ক্রিপশন নিতে হবে আপনাদের। দেখুন, ফ্রি ইমেজ বা ফ্রি ইমেজের জন্য বা ফ্রি ভিডিওর জন্য অনেক ওয়েবসাইট আছে, যেটা আমরা কাজ করতে করতে দেখব। পিক্সেলস, তারপর হচ্ছে আপনার ফ্রি পিক, এগুলো মানে অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনার ফ্রিতেই অনেক ভিডিও পাবেন আপনি। কিন্তু প্রিমিয়াম ভিডিও, প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও, যেটা আপনার সাবস্ক্রিপশন ছাড়া আপনি নিতে পারবেন না, যেমন হচ্ছে আপনার এনভাটো এলিমেন্টস একটা জায়গাতে আপনি ভিডিও পাবেন, মোশন গ্রাফিক্স পাবেন, টেমপ্লেটগুলো পাবেন, সাউন্ড ইফেক্ট পাবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন, যেগুলো ফ্রি টু ইউজ, এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সাউন্ড ইফেক্টস যেগুলা, এগুলো ব্যবহার করতে পারবেন। সাউন্ড এসএফএক্স বলে সাউন্ড ইফেক্টসকে, এই জন্য আমি দুটাই বললাম, ওইখানে আপনি যেটাই লেখা থাকুক বুঝতে সুবিধা হবে। আর এখানে একটা প্ল্যাটফর্মে আপনি সব কিছু পাচ্ছেন। একইভাবে আপনার শাটার স্টক আছে, মোশনারি আছে, বিভিন্ন জায়গা আছে যেখান থেকে আপনি সাবস্ক্রিপশন নিতে পারেন, যেগুলো আপনার কাজকে অনেক বেশি সোজা করে দিবে। আপনারা একজন না পারেন, কয়েকজন মিলে একটা সাবস্ক্রিপশন নিয়ে একটা অন্তত 3-4 জন হলে একটা করে ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। আপনার 3-4 জন গ্রুপ হয়ে একটা করে যদি সাবস্ক্রিপশন নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের টাকা খরচ কম হবে এবং আপনি প্রিমিয়াম জিনিস, কপিরাইট ফ্রি জিনিস মানে একদম নির্ভয় ইউজ করতে পারছেন, যেটা ফেয়ার ইউজ পলিসি যেটা বলে। ইউটিউবের ভিডিও আপনি ডাউনলোড করলেন, ওটাকে ফেয়ার ইউজ পলিসিতে আপনি হয়তো বা 4-5 সেকেন্ড ব্যবহার করতে পারবেন, তাও অডিও ছাড়া। ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যে কপিরাইট ফ্রি মিউজিক বলছে, কপিরাইট ফ্রি ভিডিও বলছে, কিন্তু ওগুলাতেও আপনার দেখা যাচ্ছে কপিরাইট চলে আসতে পারে। ওরা একটা ট্র্যাপ রাখে যে কপিরাইট ফ্রি মিউজিক বলে আপনাকে পরে দেখা যাচ্ছে যে ওটা কপিরাইট ফ্রি না, আসলে আপনাকে পরে বলবে যে এত ডলার দিন, তাহলে আপনার কপিরাইট আমরা তুলে নিব। এরকম অপশন থেকে থাকে আর কি ফেয়ার ইউজ পলিসির আন্ডারেও। ছবির ক্ষেত্রে বা ভিডিওর ক্ষেত্রে এটা একটু কম হয়, যে 2-3-4 সেকেন্ডের আপনি হয়তো বা ক্লিপ ইউজ করতে পারবেন, কিন্তু সেটাকেও এমনভাবে এডিট করতে হবে যে যাতে ওটাকে কপিরাইট না ধরা যায়। এটাকে ফেয়ার ইউজ পলিসি বলে। বা কোনো কিছু শেখার জন্য আপনি হয়তো বা কোনো ক্লিপস দেখাতে পারেন খুব কম সময়ের জন্য, ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া বা ব্যাকগ্রাউন্ড শব্দটা ছাড়া আপনি কোনো ক্লিপস দেখাতে পারেন। এটা আসলে খুব বেশি যে নিরাপদ তা না, এখানে আপনার কপিরাইট স্ট্রাইক আসতেই পারে। আর একটা চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসা মানে 3টা যদি কপিরাইট স্ট্রাইক আসে, আপনার চ্যানেল সেটা বাতিল। তিলে তিলে একটা চ্যানেল যদি তৈরি করেন, সেখানে যদি এরকম কপিরাইট স্ট্রাইক আসে, সেটা আসলে খুব ভালো কথা না। হ্যাঁ, সাবস্ক্রিপশনগুলো বেশ খরচ সাপেক্ষ। আমার যে আপনার প্রায় মাসে অনেকগুলো সাবস্ক্রিপশন নিতে হয় আমার কাজের জন্য। আপনারা যে কোনো একটা নিয়ে কাজ শুরু করতে পারেন, প্রতি মাসে সাবস্ক্রিপশন নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এটা আপনার একবারে পেমেন্ট করছেন যে সারা জীবন ইউজ করবেন এমন না, এটা মান্থলি সাবস্ক্রিপশন সিস্টেম। তো এই সাবস্ক্রিপশনটা আপনারা 3-4 জন মিলে নিলে পরে আপনার দেখা যাচ্ছে কি কাজটা অনেক সোজা হয়ে যাচ্ছে, খরচটাও কমে আসছে। তো এই ছিল আমাদের এই বোনাস যে ক্লাসটা, এটা আসলে আমাদের করার কথা ছিল না, এটা আমি সম্পূর্ণ নিজে থেকে একটা ইন্ট্রো মডিউলে এটা অ্যাড করার জন্য করলাম, যাতে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয় এবং অনেক কিছু সুবিধা হয় জানার জন্য। তখন আগের ক্লাসগুলোতেও আমরা যেগুলো আসলে জেনেছি ওগুলো একদমই বেসিক, ওগুলো একদমই স্ক্র্যাচ লেভেলে, এবং আমরা পরের ক্লাসগুলোতেও হয়তো আরও কিছু মডিউল আছে, যেমন আমাদের স্টোরি টেলিং নিয়ে একটা মডিউল আছে পরেরটা,
এখানে আপনি হয়তোবা আগে সফটওয়্যারে হাত দিব না, আমরা স্টোরি টেলিংটাকে কিভাবে সাজাই এটা একটু দেখব, যেটা আমি অনেকটাই কভার করে ফেলেছি অলরেডি আজকে। তারপরেও আমরা যারা আরেকটু ডিটেল জানতে চান তাদের জন্য প্রয়োজন, আপনারা এখানে ম্যাক্সমির ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন যে আমাদের স্টোরি টেলিং না একটা টোটাল মডিউল আছে যেটা আমরা কভার করব। এখানে 5টা ক্লাস আছে আমাদের, এগুলো ছোট ছোট ক্লাস হবে হয়তো, তখন এটা আমরা একটা ক্লাসে আসলে কভার করা সম্ভব ছিল, কিন্তু আমরা যাতে একটু বুঝতে সুবিধা হয় এই জন্যে 5টা ভাগে ভাগ করেছি। তারপর আমরা বেসিক এডিটিং টেকনিক্সে চলে যাব। তো এই 2 মডিউলে আমরা কোনো টাস্ক রাখছি না আপনাদের উপর, আপনারা জাস্ট এইগুলা প্র্যাকটিস করতে থাকুন। আমি যেটা আজকে বললাম স্টোরি টেলিং এর, মানে স্টোরি টেলিং না, স্ক্রিপ্টের যে বিষয়টা, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে থাকুন। আশা করি অনেক কিছু জানতে পারবেন। আরও যারা ক্লাস করাচ্ছে তাদের 2-একটা এডিটিং টেকনিক আপনারা এখনই দেখার দরকার নেই, এখন আপনারা কিছুই বুঝবেন না তাদের, ওগুলো পরে দেখুন। আপনারা মূলত এখন স্ক্রিপ্টটা কিভাবে সাজাবেন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে থাকুন। বিদেশি বা বাইরের যে ইনস্ট্যান্ট আর্টিকেলের ওয়েবসাইটগুলো আছে সেগুলো একটু দেখতে থাকুন, খুঁজে বের করতে থাকুন, আর সফটওয়্যারগুলো ইনস্টল করে একদম প্রস্তুত হয়ে যান। আশা করি আমরা খুব শীঘ্রই এডিটিংয়ের মধ্যে ঢুকে যাব। তো আজকে এই ছিল আমাদের ক্লাস, আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে খুব শীঘ্রই।